কালীপুজোর প্রাক্কালে আজ এই পর্বে মা কালীর একটি প্রাচীন মন্দির আপনাদের দেখাবো আজ, যার পেছনে রয়েছে সেখানকার জমিদারদের কৌলিন্য, বাড়ির পুরনো ধ্বংসাবশেষ এবং আরও কয়েকটি জিনিস। কলকাতার দক্ষিণেশ্বর মন্দির যখন ধুমধাম করে বর্ণময় হয়ে উঠবে, তখন এই মন্দিরে তার আলো গিয়ে পড়বে নিশ্চয়, কারণ যোগসূত্র তো আছে। এছাড়াও হুগলির এই মহানাদে আছে এক আজব স্থাপত্যের মন্দির, যারও কিছুটা আমরা জানব। তাহলে চলুন দেখি সেই একাকী নির্জন ব্রহ্মময়ী কালী মন্দির, মহানাদ। এই মন্দিরে যেতে ট্রেন ধরে নামতে হবে বর্ধমান মেইন লাইনের পান্ডুয়াতে। পান্ডুয়া থেকেই মহানাদ সবচেয়ে কাছে। গাড়িতে গেলে গুগল বাবা তো আছেই। জটেশ্বর শিব মন্দির পর্বটি আমি আগে দেখিয়েছি, অতি সুপ্রাচীন মন্দির ও তার অনবদ্য ইতিহাস। এই মন্দির আসলে মহানাদের ব্রহ্মময়ী কালী মন্দিরের খুব কাছে। উৎসাহীরা ওপরের আই লিঙ্ক থেকে দেখে নেবেন। পান্ডুয়া থেকে স্টেশন থেকে বেরিয়ে স্টেশন রোড একটুখানি সামনে দূরেই দেখা যাচ্ছে অটো স্ট্যান্ড। ওই অটোই যাবে জটেশ্বর শিব মন্দির পর্যন্ত। সবুজ ঘাসের গালিচা বুক চিরে এই রাস্তা সোজা গেছে চৌমাথা, যেখান থেকে জটেশ্বর শিব মন্দির এবং ব্রহ্মময়ী কালী মন্দির যেতে হয়। চৌমাথাতে বেশ কয়েকটা হোটেল আছে, দুটো চারটে, ফলে খাওয়ার চিন্তা করে লাভ নেই, সারাদিনই খোলা থাকে। যথেষ্ট সস্তা, 50-60 টাকা লাঞ্চ। চৌমাথা থেকে মাত্র 1-1.5 কিলোমিটার দূরে এই কালীবাড়ি মোড়। মন্দির পর্যন্ত যেতে টোটোয় 10 টাকা লাগে। মূল রাস্তা থেকে টোটো বাঁদিকে এই গ্রামের পথ ধরে। সুন্দর রাস্তা, এবং এই রাস্তাই একমাত্র মন্দিরের সামনে পৌঁছে দেবে। এখানে আজ থেকে প্রায় 250 বছর আগে জমিদারিত্ব ছিল কৃষ্ণচন্দ্র নিয়োগীর। কাঠ ও চিনির ব্যবসা তাকে প্রতিষ্ঠা দেয় এই নিরালা গ্রামে। তার পূর্বপুরুষরা অবশ্য 250 বছর আগে মহানাদে বসবাস শুরু করেন। কৃষ্ণচন্দ্রের ব্যবসা চলত ম্যাগনন ম্যাকেনজি কোম্পানির সাথে। এই পরিবারে লক্ষ্মী, দুর্গা ও জগদ্ধাত্রীর পুজো হতো। মা কালীর স্বপ্নাদেশ পেয়ে কৃষ্ণচন্দ্র 1830 সালে প্রতিষ্ঠা করেন এই মন্দির। 1822 সালে ভিত খোঁড়া থেকে শুরু করে 8 বছর সময়ে নবরত্ন কোঠা দালান রীতির অপূর্ব এই মন্দিরটি তৈরি হয়। 84 ফুট উঁচু মন্দিরটি অবিকল দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিরূপ। প্রচলিত ধারণা রয়েছে রানী রাসমণি ও গোরক্ষনাথ এই মন্দিরে এসেছিলেন, এবং তারপর এই মন্দিরের অনুকরণেই নাকি 1847 সাল নাগাদ শুরু হয় দক্ষিণেশ্বর মন্দির তৈরির কাজ। অতীব সুন্দর, গ্রামীণ, শান্ত, নির্জন, পরম শান্তির এই মন্দির চত্বর। কালীপুজোর দিন ও মাঘ মাসে রটন্তী কালীপুজোর মহোৎসবে ভক্ত সমাগমে মুখর হয়ে ওঠে এই প্রাঙ্গণ। তন্ত্রমতে পুজো হয় এই মায়ের। 1830 সালে মাঘ মাসে রটন্তী কালীপুজোর সময় বেনারস থেকে বানিয়ে এনে প্রতিষ্ঠা করা হয় কালো কোষ্ঠী পাথরে তৈরি দক্ষিণা কালী, যার নাম কৃষ্ণচন্দ্র দিয়েছিলেন ব্রহ্মময়ী কালী। পঞ্চমুণ্ডী আসনের ওপর বেদিতে সবরূপী মহাদেবের বুকের ওপর অধিষ্ঠান তার। অবিকল দক্ষিণেশ্বরের ভবতারিণী রূপ যেন। গর্ভগৃহের ত্রিখিলান প্রবেশপথের ওপরে স্বামীজি, রামকৃষ্ণদেব ও মা শারদার ছবি সাজানো। মন্দিরের মূল বেদি থেকে 64 ফুট উঁচুতে, অর্থাৎ তন্ত্রমতে 64 যোগিনী স্তর পেরিয়ে রয়েছে শ্বেতবর্ণ হংসেশ্বর শিবলিঙ্গ। মূল মন্দিরের 3টি প্রবেশপথ তন্ত্র সাধনার ইরা, পিংলা ও সুষুম্নার প্রতিরূপ। কেবল শিবরাত্রির একটি দিনই মন্দিরের সিঁড়ি দিয়ে ওপরে যাওয়ার অনুমতি মেলে সাধারণ ভক্তদের। শোনা যায় রানী রাসমণি নাকি একবার এসেছিলেন এই মন্দিরে, এবং এই মন্দিরের যে বিগ্রহ, অর্থাৎ ব্রহ্মময়ী মা কালী, তিনি দেখেন, এবং সেই ব্রহ্মময়ী মা কালী দেখে তার খুব পছন্দ হয়। মন্দিরের গঠনশৈলীও তিনি ভীষণ পছন্দ করেন, এবং তারপরই নাকি এই মন্দিরের অনুকরণে তিনি তৈরি করিয়েছিলেন দক্ষিণেশ্বর কালী মন্দির।
প্রবেশপথে রয়েছে এই হাঁড়ি কাঠ। পূর্বে তো বটেই, বর্তমানেও কিন্তু বলি প্রথা প্রচলিত। বিভিন্ন তিথিতে মানত করে ছাগ বলি দেওয়া হয় এই মন্দিরে। এই মন্দিরের যে প্রতিষ্ঠাতা চন্দ্রনাথ নিয়োগী, যিনি এখানকার জমিদার ছিলেন, তার বাড়িটা এখন তো ধ্বংসাবশেষ শুনলাম। তো দেখি তার বাড়ি কোনটা, সেই বাড়ি কেমন ছিল, যদি পাই তবে দেখাচ্ছি। মজা হলো, আমি বহু জায়গায় গিয়ে দেখেছি গ্রামের মধ্যে থাকা প্রাচীন কোনো ধ্বংসাবশেষ বা ইতিহাস সম্পর্কে কোনো তথ্য সাধারণ মানুষের কাছে পাওয়া যায় না। ফলে এটাই তার বাড়ি কিনা এ বিষয়েও নিশ্চিত করে কেউ কিছু জানেন না। তাই এটা পুরনো জমিদার বাড়ি বোঝা গেলেও তা আদপে কাঙ্ক্ষিত সেই জমিদার বাড়িই কিনা তার তথ্য কিন্তু জানা গেল না। তবে বাড়ির গঠন ও তার বয়স কিন্তু নিয়োগী জমিদার পরিবারের দিকেই দিক নির্দেশ করে। আমার মিসেস দাঁড়িয়ে আছে, এই হচ্ছে ঘাট, জমিদার বাড়ির ঘাট। এই ঘাট সংলগ্ন পুকুর, নিয়োগীদের পুকুর। 200 বছরের প্রাচীন। এই রাজবাড়ির ঠিক পাশটাতেই দেখা যায় ব্রহ্মময়ী কালী মায়ের মন্দিরটা। গ্রামের পথে এমন অনেক পুরনো বাড়ি ও রকের সামনে দিয়ে যেতে যেতে এবার পৌঁছব কর জমিদার পাড়ায়। সোজা হচ্ছে চৌরাস্তা, চৌমাথা, আর ঠিক একটু এগিয়েই বাঁ হাতে কর পাড়া। করেদের জমিদার বাড়ির অংশ রয়েছে সেখানে। আর রয়েছে অসাধারণ একটা মন্দির। এখানে বিখ্যাত নাম হচ্ছে ফাটা মন্দির, বজ্রপাতে ফেটে যাওয়া মন্দির। সেটাই দেখতে চলেছি করপাড়ায়। নিয়োগীদের বাস ছিল দক্ষিণ পাড়ায়, আর এই রাস্তা করপাড়ার। কর জমিদারদের এলাকা। শ্যাওলা ধরা বহু পুরনো বিভিন্ন দেওয়ালগুলো সেই সময়টাকে ধরে রেখেছে যেন। একটু হাঁটতেই ডান হাতে চোখে পড়ে এই দুয়ার সদৃশ জায়গাটি। অসাধারণ এই গাছগাছালিতে ছাওয়া রাস্তার এক মোড়ে সেই মন্দিরটি আছে যেটার কথা বলেছিলাম। একেবারে জঙ্গলাকীর্ণ জায়গা। আমরা দুজনে হাঁটছি। নন্দিনী, গ্রামটা কিন্তু সুন্দর। হ্যাঁ, দুজনে হাঁটছি, খুঁজে বেড়াচ্ছি মন্দিরটা কোথায়। দেখা যাক কোথায় মন্দিরটা। একটা পুকুর পাড়ে দাঁড়িয়ে তার দেখা মিলল। দেখুন তো, এমন মন্দিরের স্থাপত্য আপনাদের পরিচিত কিনা। একটা ঢালা ছাদের দালান সদৃশ মন্দিরের ওপর অষ্টভুজাকার চূড়া, খুবই বিরল। আমি তো কখনো দেখিনি এমন মন্দির। সাধারণত মঠে এমন চূড়া বা মিনারের মতো জিনিস দেখতে পাওয়া যায়। এই মন্দির আজ পরিত্যক্ত, এর ইতিহাসও বিলীন। ভেতরে একটা সিংহাসন পড়ে আছে, যা হয়তো রাধাকৃষ্ণের ছিল, এবং শত সহস্র বাদুড়ের সহাবস্থান এর ভেতরে। সাম্প্রতিক কিছু ইতিহাস খুঁজে বার করা গেলেও এর প্রতিষ্ঠা ঠিক কবে হয়েছিল বা কতটা পুরনো তা হয়তো জানার আর উপায় নেই। শোনা যায় একবার বজ্রপাতে এই মন্দিরের ডান দিকের দেয়াল ফেটে গেছিল। ভালো করে দেখুন। তারপর থেকে তা অভিশপ্ত হয়ে যায় এবং পূজা পাঠ বন্ধ হয় চিরতরে। মন্দিরের গায়ে ফ্রেস্কোর কাজ কিন্তু আজও জীবন্ত। এই মন্দির থেকে আর 1 কিলোমিটার দূরে আছে চন্দ্রদিঘি পার্ক। আসুন শেষ বেলায় তাও একবার ঘুরে দেখে নেওয়া যাক। পার্কে ঢোকার আগে আর একটা মজাদার জিনিস আপনাদের দেখাবো। রাস্তাটিও ভারী মনোরম, একেবারে গ্রামের দৃশ্য। এবার আবিষ্কারের পালা। চন্দ্রদিঘির পার্কের বাঁদিকে একটা রাস্তা এসছে, গ্রামের কাঁচা রাস্তা। কোথায় জানেন?
এই নীলকুঠিটায়। হ্যাঁ, এটা একটা নীলকুঠির অংশ, কিন্তু এর বেশি আর দেখা যায় না। আমি একটু ওপরে উঠি। এই হলো নীলকুঠি। নীলকুঠির জাস্ট দেয়ালটুকু রয়েছে, সামনেও রয়েছে। এই হচ্ছে নীলকুঠির দেয়াল। এরকম অসংখ্য নীলকুঠি পশ্চিমবঙ্গে রয়েছে ছড়ানো ছেটানো, তার মধ্যে এটা একটা। আর এই সামনে দেখা যাচ্ছে যেটা, এইটা হচ্ছে গেট, চন্দ্রদিঘি পার্কের গেট। এই নীলকুঠি কতটা পুরনো এটা কিন্তু আমি বলতে পারবো না, কারণ এ বিষয়ে বিস্তারিত কেউ কিচ্ছু জানে না এখানে, এবং এটা একেবারেই অ্যাবান্ডান্ট, এবং এর কোনো অস্তিত্ব আছে বলে লোক খুব একটা বিশ্বাস করে না আর কি। তা আমি জাস্ট খুঁজে পেয়েছি এখানে একজনকে জিজ্ঞেস করে, তাই আপনাদের একবার দেখালাম। এমন ধানের ওপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। 50 টাকা টিকিট জনপ্রতি। এই হচ্ছে চন্দ্রদিঘি পার্ক, নতুন তৈরি হওয়া, তার টিকিট কাউন্টার। টিকিট কাটা হয়ে গেছে, এবার ঢুকছি ভেতরে। চন্দ্রদিঘি পার্ক, এখানে ঢুকে পড়লাম। ভীষণ সাজানো গোছানো একটা পার্ক, কিন্তু এরকম গ্রামের মধ্যে এই পার্ক, যার আবার 50 টাকা এন্ট্রি ফি, সেইটা কজন আসে বা কিভাবে এটা লোকে এনজয় করে সেটা ঠিক বুঝতে পারছি না। সেই প্র্যাকটিসটা তো অ্যাকচুয়ালি গ্রামের দিকে কমই হয়, তো পিকনিকের জন্য জায়গাটা আদর্শ, সেটা ভালো। এই হচ্ছে পার্ক, এমনি ভালো সুন্দর। এটা যদি কলকাতার দিকে হতো খুব ভিড় হতো, এটা না জেনেই বলে দিতে পারি, কিন্তু এখানে তো ভিড় নেই এবং সেটা হওয়া সম্ভব না, বিশেষত এই দুপুরবেলা। শুধু হেঁটে বেড়ানো ভালো। বাথরুমের ব্যবস্থা আছে, বাচ্চাদের জন্য দোলনা রয়েছে, বুড়োদের জন্য বোটিংয়ের ব্যবস্থা আছে। এবং এই আমার সামনে হচ্ছে সেই চন্দ্রদিঘি, প্রকাণ্ড এক দিঘি। আদিগন্ত বিস্তৃত এই দিঘি। চন্দ্রদিঘির পাড়ে এক অদ্ভুত গাছ দেখতে পাচ্ছি। এই গাছ আমি চিনি না, আপনারা কেউ জানলে বলবেন। মজা হচ্ছে এই ফল দুটো দেখুন, উপরে যে ছোট ফলটা দেখো, এটা কি ফল আমি ঠিক জানি না। এই যে ফল, বিশাল এর আয়তন। আমি হাতটা দিলে আপনারা বুঝতে পারবেন। এই দেখুন, প্রচণ্ড শক্ত। ফুলগুলো দেখো, আর এই যে তার ফুল, এই হচ্ছে তার ফুল। কি অদ্ভুত। তো একটা মন্দির রয়েছে পার্কের ভেতর,
রক্ষাকালী মন্দির। এর বিস্তারিত তথ্য আমারও জানা নেই। চন্দ্রদিঘি পার্কের ভেতরে লোকজন বিশেষ না থাকলেও, মানে লোকজন আপনি দেখতে পাবেন না, কিন্তু একটা করে বাইক দেখতে পাবেন। বেশ কিছু জায়গায় অনেক বাইক দাঁড় করানো আছে। তার সওয়ারিরা কোথায় সেটা আমি ঠিক বলতে পারবো না। চন্দ্রনাথ নিয়োগীও বলতে পারবেন কিনা আমি ঠিক জানি না, স্বর্গত তার স্বপ্ন ছিল কিনা এটা। যাই হোক, তো এই দৃশ্য তো সব জায়গাতেই খুব পরিচিত দৃশ্য, এবং এখানে সেটা সাংঘাতিক পরিচিত। দিঘির ধারে সুন্দর ছোট্ট ছোট্ট ঘর করে দেওয়া আছে। তো শেষ হলো এখানের এই চন্দ্রদিঘি পার্ক। নিশ্ছিদ্র, নিরাপদ, রোমান্টিকতার অনুপম আদর্শ জায়গা হলো হুগলির চন্দ্রদিঘি পার্ক। চন্দ্রদিঘি পার্ক এইখানে শেষ হচ্ছে। এই পার্ক দিয়েই আজকের এই পর্বটি শেষ করলাম। দেখা হচ্ছে আগামী পর্বে। ভালো থাকুন সবাই, সাবধানে থাকুন, আনন্দে থাকুন, আর ভবঘুরের সঙ্গে থাকুন। ধন্যবাদ।